এই ঘটনার যে আইনি প্রক্রিয়া সেটা তিনটে জায়গাতে কিন্তু এই মুহূর্তে চলছে। এক হচ্ছে শিয়ালদা যে ট্রায়াল কোর্ট, যেখানে অলরেডি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার একটা সাজা শোনানো হয়েছে এবং সেখানেই সিবিআই এর প্রশ্ন চলে আসছে, কারণ সেই ট্রায়াল কোর্টেই সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আসার কথা ছিল যে তারা যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদেরকে গ্রেফতার করেছিল এবং 90 দিনের বেশি তাদের গ্রেফতার করে রাখার পরেও তাদের বিরুদ্ধে কোন রকম সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু তারা এখনো শিয়ালদা ট্রায়াল কোর্টে দিতে পারেনি বা দেয়নি, দিতে পারেনি আমি ধরে নিচ্ছি। দ্বিতীয় জায়গাটা আসছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আপনারা সবাই জানেন যে আন্দোলন যখন উত্তুঙ্গ পর্যায়ে রয়েছে, গোটা পশ্চিমবঙ্গ বলুন না গোটা ভারত যখন রাগে ফুসছে, তখন সেই সময় স্বতঃপ্রণোদিত ভাবে সুমুক্ত ভাবে সুপ্রিম কোর্ট এই কেসটি অধিগ্রহণ করে, টেক আপ করে এবং সিবিআই এই মানে তদন্তের কাজ করবে এবং তার মনিটরের কাজ সুপ্রিম কোর্ট করবে, এই একটা বক্তব্য দেওয়া হয়। এবং এর বাইরেও যেটা বলা হয় যে অভয়ার খুন ধর্ষণের মামলা বাদেও ওভারঅল একটা ন্যাশনাল টাস্ক ফোর্স বানানো হয়েছিল, যে ন্যাশনাল টাস্ক ফোর্স দিয়ে জুনিয়র ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিভিন্ন প্রশ্নগুলো একটা ভাবে অ্যাড্রেস করা হয়। কিন্তু অত্যন্ত হতাশাজনক ভাবে আমরা দেখলাম শেষ যে সুপ্রিম কোর্টের হিয়ারিং, সেখান থেকে সুপ্রিম কোর্ট কিন্তু সেই অর্থে বলতে গেলে এক প্রকার নিজের দায়িত্ব ছেড়ে ফেললো এবং এনটিএফ সহ অভয়ার খুন ধর্ষণের মামলা গোটাটাই হাইকোর্টে সে ফিরিয়ে আনে। এবার সেই হাইকোর্টের প্রশ্নে, হাইকোর্টে অভয়ার মা বাবা, তার যে আইনজীবীরা রয়েছেন এবং সহ আমরাও তার সাথে রয়েছি, এবং সেই আইনজীবীরা যে কাজটা করছেন যে তদন্ত সিবিআই করেছে, সেই সিবিআই এর তদন্তের মধ্যে এবং কলকাতা পুলিশ প্রাথমিক তদন্ত এবং তারপর সিবিআই তদন্ত করে যা করেছে তার মধ্যে বহু অসঙ্গতি রয়েছে, বহু অসম্পূর্ণতা রয়েছে, সেইগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে একটা মামলা চলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ 2 মাস ধরে দিনের পর দিন একটা ডেট পাওয়ার পরেও, মেনশন হয়ে যাওয়ার পরেও সেই শুনানি কিন্তু হচ্ছে না। অর্থাৎ ওই তারিখ পে তারিখ এটা কিন্তু আর সিনেমার পর্দায় আবদ্ধ নেই, ওটা আমরা বাস্তব জীবনে দেখতে পাচ্ছি। এই আইনি আপডেট বা আইনি লড়াইয়ের আপডেটটা কেন দিলাম এটা বোঝানোর জন্য যে দেখুন এই আন্দোলনে প্রচুর মানুষ রাস্তায় হেঁটেছিলেন, যে মানুষ একদিনও হয়তো কোনোদিন কোনো মিছিলে হাঁটেননি, তিনিও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তায় নেমেছিলেন। আজকে 9ই আগস্টের পর 500টা দিন পেরিয়ে যাওয়ার পর এই যে একটা হতাশার পরিবেশ, এই যে একটা স্তীমিত হয়ে যাওয়ার পরিবেশ, যেটার জন্য অনেকে আমাদের প্রশ্ন করেন, অনেকে নিজেদেরও হয়তো প্রশ্ন করেন যে এত কিছু তো করলাম, তাহলে কি মানে সবই কি ব্যর্থ, সবই কি মানে কিছুই কি আমরা করতে পারলাম না, কিছু কি তোমরা করতে পারলে না? আমাদের এইখানে বক্তব্য হচ্ছে যে বিচার চাই, আমরা বলেছিলাম বিচার দেওয়ার দায়িত্ব কিন্তু এই জুডিশিয়ারি, এই বিচার ব্যবস্থা। তো সেই জায়গায় এই বিচার ব্যবস্থা মানে সাধারণ মানুষ, একটা গণতান্ত্রিক দেশে একটা সাধারণ মানুষ শেষ অবধি কিভাবে নিজের কাজে ফিরে গিয়েছিল, কিভাবে একটা মানুষ দেখুন দিনের পর দিন রাস্তায় মিটিং করে যেতে পারে না, সে যতটা সম্ভব প্রত্যেকটা মানুষ, শুধু জুনিয়র ডাক্তার নয়, প্রত্যেকটা মানুষ তার মতো করে রাস্তায় হেঁটেছেন, রাত জেগেছেন, মোমবাতি মশাল নিয়ে রাস্তায় হেঁটেছেন, কিন্তু তারপরেও বিচার ব্যবস্থা বলুন, সিস্টেম বলুন, তার উপর একটা ভরসা রেখে সে কিন্তু কাজে ফিরে গিয়েছিল। সেই ভরসার জায়গাটা আজ কিন্তু প্রশ্নের মুখে, যে বিচার ব্যবস্থার প্রতি আমরা শেষ অবধি তাকিয়ে রয়েছি, তাকিয়ে থাকছি, থাকতে বাধ্য হচ্ছি। আজকে তার যদি এই অবস্থা হয়, তাহলে আন্দোলনের এই হতাশা বলুন, সীমিত হয়ে যাওয়া বলুন, তার দায় কিন্তু সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর বর্তায়। এটা কিন্তু বিচার ব্যবস্থাকে বুঝতে হবে, জুডিশিয়ারিকে বুঝতে হবে যে একটা গণতান্ত্রিক দেশে শেষ ভরসা বলে আমরা যে বিচার ব্যবস্থাকে দেখতে পাচ্ছি, সেখানেও যদি এরকম একটা সংশয় বাতাবরণ তৈরি হয়, তাহলে মানুষ যাবে। এই অতীতে গেল বিচার ব্যবস্থার কথা। এরপর আবার ফিরে আসি আমাদের রাজ্য সরকারের প্রশ্নে। রাজ্য সরকারের অভয়ার নির্দিষ্ট যে ঘটনা, সেই ঘটনায় রাজ্য পুলিশ বলুন, স্বাস্থ্য প্রশাসনের কি ভূমিকা, সেটা বারবার আর মনে করিয়ে দেওয়ার জায়গা নেই। আমি যে জায়গাটা বলতে চাইছি যে শেষ নবান্নের মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক গাল ভরা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন। অবশ্য তিনি অনেক আগেই এটা বলেছিলেন যে প্রতিশ্রুতি মানেই প্রতারণা, সেটা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো সেই কথাটাই বুঝি আজকে সত্যি হয়ে দাঁড়িয়েছে। আমি যদি বেশি কথা এড়িয়ে বলার নেই, 4-5টা পয়েন্ট জাস্ট শুনে যাব। প্রথম প্রশ্ন, যে নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা নিয়ে রাজ্য সরকার জানিয়েছিল যে 99% কাজ হয়ে গিয়েছে নিরাপত্তা। আজকে আপনারা মিডিয়া বন্ধুরা এখানে রয়েছেন,
প্রত্যেকেই কলেজগুলোতে একবার ঘুরে আসুন, একবার দেখুন যে কি ঠিক অবস্থা। আমরা বহু জায়গায় খোঁজ নিয়ে এবং চোখের সামনে দেখতে পাচ্ছি যে যে সিসিটিভি গুলো লাগানো হয়েছিল, যে অ্যাক্সেসরিজ গুলো লাগানো হয়েছিল, সেইগুলো বিভিন্ন বেসরকারি কোম্পানির সাথে কন্ট্রাক্টে নেওয়া হয়েছিল। আজকে তারা ওই সিসিটিভি গুলো অর্ধেকে বহু জায়গায় বহু সিসিটিভি খুলে নিয়ে তারা চলে যাচ্ছে। আমরা বলছি যে কেন এটা কেন হচ্ছে, তারা বলছে যে আমাদের সাথে তো 6 মাসের 8 মাসের একটা কন্ট্রাক্ট হয়েছিল, এর বেশি তো আমাদের টাকা দেওয়া হয়নি। তার মানে এটা বুঝে দেখুন যে মুহূর্তে সুপ্রিম কোর্টে হলফনামা দিচ্ছে সরকার, যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সবার সামনে লাইভ স্ট্রিমিং এ বলছেন যে নিরাপত্তার সব ব্যবস্থা হয়ে গেছে, তখনও তারা জানতেন যে তারা আসলে একটা আই ওয়াশি করছে, এর থেকে বেশি কিছু না। আরো মারাত্মক একটা কথা বলি, আপনাদের মনে আছে আমাদের বহু দাবির মধ্যে একটা দাবি ছিল যে যেহেতু সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, সেই প্রশ্নে আমরা বলতে চেয়েছিলাম যে কোনো সিভিক ভলেন্টিয়ার দিয়ে স্বাস্থ্য কেন্দ্রগুলো বা স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করা যাবে না, তার জন্য পুলিশের নিয়োগ প্রয়োজন এবং পুলিশ এই নিরাপত্তার দায়িত্ব নেবে। এখানে একটা দারুণ মজা হয়েছে। মজাটা কি, যে অর্ধেক দাবি মানা হয়েছে। কি দাবি মানা হয়েছে? যে সিভিক ভলেন্টিয়াররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন না। আপনি রুরাল হাসপাতালগুলো দেখুন, স্বাস্থ্যক্ষেত্র বলতে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল এইটুকু নয়, একদম প্রত্যন্ত জায়গায় আমরা কাজ করি। রুরাল হাসপাতাল, সাব সেন্টার থেকে শুরু করে সব জায়গায় আপনাদের পোস্টিং থেকে আমরা কাজ করি, এবং শুধু ডাক্তার বলে না, নার্স, স্বাস্থ্যকর্মীরা থাকে। আপনারা খোঁজ নিন, বহু রুরাল হাসপাতাল এরকম রয়েছে যেখান থেকে ওই দাবি মেনে নিয়েছি এটা দেখানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদের তুলে নেওয়া হয়েছে, কিন্তু পরের অংশে দাবি যে পুলিশ নিয়োগ করতে হবে, নিরাপত্তা দেবে, সেটা দেওয়া হয়নি। তার মানে কি দাঁড়ালো? যে এই রুরাল হাসপাতালগুলো চলছে জিরো সিকিউরিটি, কোনো নিরাপত্তা রক্ষী নেই। কটা নাম আমি আরামবাগের কথা বলতে পারি, আমি শান্তিপুরের কথা বলতে পারি, আমি গাজলের হাতিমারি ব্লক রয়েছে সেখানকার কথা বলতে পারি, বহু এরকম নামের লিস্ট আমরা দিয়ে দিতে পারি। এই জায়গাগুলোতে আপনারা খোঁজ নিন, যেখানে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কোনো কিছুই নেই, সেখানে রাতের বেলা ডিউটিতে থাকেন কেবলমাত্র একজন ডাক্তার, একজন নার্স এবং একজন স্বাস্থ্যকর্মী। তাদের হাতে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় কোথায় পুলিশ থানা, একসাথে কোনো যোগাযোগ। এই জায়গাতেই একটা কথা একটু অ্যাড করতে চাইবো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মেম্বার যারা হবেন তারা কারা। তো এটা আমরা মানে বারবার জানিয়ে দিতে চাই যে এর জন্য কিন্তু কোনো পলিটিক্যাল প্রিরিকুইজিট নেই। আপনারা যে কোনো মেডিকেল স্টুডেন্ট বা জুনিয়র ডাক্তার তারা যদি বিজ্ঞান মনস্ক হন, যদি যুক্তিবাদী হন, যদি তারা বিশ্বাস করেন যে গণতান্ত্রিকভাবে সমস্ত মতামতকে তারা নিজেদের মধ্যে ধারণ করতে পারেন, তারা যদি নৈতিক সাহস থাকে যে যেখানে স্বাস্থ্যক্ষেত্রে যেখানেই দুর্নীতি হচ্ছে তারা তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবেন, ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল বলার সাহস যাদের মধ্যে আছে, যারা কেবল ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিয়ে ভাবেন না, যারা ভাবেন যে রুগীদের কি করে আরো একটু ভালো রাখা যায়, এবং যারা বোঝেন যে ডাক্তার এবং রুগীর সম্পর্ক পুরোটাই ডিপেন্ড করছে যে রুগী একটা হাসপাতালে যখন আসছে তখন ঠিক কি ধরনের পরিষেবা তারা পাচ্ছেন তার উপর। এই মানুষগুলো এবং যারা লিঙ্গ, ধর্ম বা জাতি বা কোন রকম বৈষম্যের বিরুদ্ধে সবসময় অবস্থান নেয় নিজের কাজের মাধ্যমে, নিজের ডাক্তারির মাধ্যমে এবং সামাজিকভাবে, এরকম প্রত্যেকটি মানুষ কিন্তু তারা হয়তো জানেন না, কিন্তু তারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মেম্বার। এবং যেসব সাধারণ মানুষ এরকম আছেন সমাজের মধ্যে, তারা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একজন বন্ধুস্থানীয় অর্থাৎ কম্প্যানিয়ন। তো তাদেরকে আমরা আসবো আবার পরবর্তীকালে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা কিভাবে আমাদেরকে জয়েন করতে পারেন সেই প্রসঙ্গে আমার সহকর্মীরা, আমার কলিগরা আপনাকে বলবেন। এখানে একটা কথা যেটা জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে যে এই যে যেটা বিতর্কের সৃষ্টি, যেটা বললাম এক্সিকিউটিভ কমিটির এই নামটি নিয়ে বিতর্কের সৃষ্টি, এই সুযোগে কিছু অসাধু খবর ব্যবসায়ীরা এরকমও একটা মানে হাওয়া তোলার চেষ্টা করেছিলেন যে বুঝি আমাদের সহকর্মী এবং সহ আন্দোলনকারী ডক্টর অনিকেত মাহাতো তার যে পাবলিক যে পোস্ট এবং ফেসবুকে পোস্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে যাওয়ার তার যে সিদ্ধান্তের কথা তিনি জানান, সেখান থেকে তারা একটা এরকম ধুয়ো তুলতে থাকেন যে ডক্টর অনিকেত মাহাতো হয়তো মানে বুঝি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের টাকা আত্মসাৎ করে তারা তিনি পালিয়ে যাচ্ছেন, বা এমন একটা হাওয়া তোলার চেষ্টা করেন যে জিডিএফ এর মধ্যে হয়তো টাকা পয়সা নিয়ে কিছু একটা সমস্যা চলছে, যার জন্য সৎ অনিকেত মাহাতো সেখানে থাকতে না পেরে তিনি সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। আমরা একদম স্পষ্ট করে দিতে চাই যে এই নিয়ে কোন রকম কোন ভুল ধারণার বশবর্তী আপনারা কোনোভাবেই হবেন না। আমরা যখন আরজি করে 31-এ আমরা সেই 16ই এপ্রিল আমরা আরজি করে কনভেনশন থেকে আমরা গত অর্থবর্ষের আমাদের পুরো টাকা পয়সার হিসাব সেখানে আমরা প্রেজেন্ট করেছিলাম এবং আমরা জানিয়েছিলাম
যে আমরা ফুল অডিট এবং তার ট্যাক্সেশন ফাইল করার কাজ আমরা শুরু করছি। এবং আমরা আপনাদের কাছে জানাচ্ছি আজকে যে ডক্টর অনিকেত মাহাতো এই কয়েকদিন আগে অব্দি সংগঠনেরই পার্ট ছিলেন, এবং আমরা সবাই একসাথে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সেই কাজটি সুসম্পন্ন করতে পেরেছি। এবং WBJDF এর কিন্তু সমস্ত যে অডিটের কাজ এবং ইনকাম ট্যাক্স ফাইলিং এর কাজ, সেই কাজ সম্পন্ন হয়েছে এবং তার মধ্যে কোথাওই কোনো রকম কোনো সমস্যা দেখা যায়নি। আমরা যখন গত ওই 16 এপ্রিল যখন আপনাদের সামনে এসেছিলাম, তখন যে টাকা পয়সা হিসাব আপনাদের কাছে আমরা দিয়েছিলাম, এবং মনে হয় প্রথম পৃথিবীর বা ভারতের অন্তত বটেই। দেখুন, যে কথাটা বারবার উঠে এসেছে, প্রতিহিংসা এবং প্রতিহিংসামূলক আচরণ রাজ্য সরকারের শাসক দলের যারা আন্দোলনকারী তাদের উপরে, এবং সেটা বিভিন্নভাবে প্রচার মাধ্যমে আমরা দেখছি কোনো ব্যক্তির উপরে এসে পড়ছে এবং সেই ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে। সেই ব্যাপারে আমাদের সাংগঠনিকভাবে কিছু মতামত আছে, সেটা আমি বলার চেষ্টা করব। দেখুন, আমাদের প্রতিহিংসা এই অভয়ার নৃশংস হত্যা এবং তার প্রতিবাদে রাজ্যের সমস্ত মানুষের রাস্তায় নামা এবং রাষ্ট্রের মানুষ রাস্তায় নামায় প্রতিহিংসা পরায়ণ যে রাষ্ট্র এবং রাজ্যের শাসক দল হয়েছিল, এটা তো সবারই অবগত। এবং সেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি নয়, আমরা সাংগঠনিকভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যারা হেনস্থার শিকার হয়েছেন এক এক করে, প্রত্যেকেই প্রতিহিংসামূলক জায়গা থেকে কষ্ট পেয়েছেন এবং তারা তাদের থেকে এই আঘাতগুলো পেয়ে এসেছেন। এখানে শুধু একজন ব্যক্তি বলে নয়, কাউন্সেলিং এর মাধ্যমে আমি, দেবাশিস দা বা অনেকে তিনজন আলাদা জায়গায় গিয়েছি, শুধু তাই নয়, আপনারা জানেন যারা পোস্ট ডক্টরাল করেন, ডিএম কমপ্লিট করেন, এমসিএইচ কমপ্লিট করেন, সেই সমস্ত দাদা দিদিদেরকেও ইভেন কাউন্সেলিং না করেও পছন্দ মতো সরকার নিজের ইচ্ছা মতো যাকে যেখানে পেরেছে সেখানে পোস্টিং দিয়েছে। এটা এক ধরনের প্রতিহিংসা, যেটা আপনারা হয়তো খবরের মাধ্যমে সেভাবে পাননি। এক নাম্বার, এর সঙ্গে আপনারা জানেন যে সমস্ত জুনিয়র ভাই বোনেরা যাদের হয়তো মিডিয়ার সামনে আপনারা দেখতে পান না, কিন্তু তারা শুধুমাত্র এই আন্দোলনে সাপোর্ট করার জন্য, তাদের কলেজ থেকে মিছিলে আসার জন্য, মিছিলে বাস নিয়ে আসার জন্য, মিছিলে আপনার প্যান্ডেল আনার জন্য তাদের নামে 10টা 12টা করে FIR করা আছে। যারা হয়তো এখনো ছাত্র জীবন, তাদের পড়াশোনা এখনো শেষ হয়নি, তাহলে ছাত্র হয়েও 10-12টা FIR নিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ফ্রন্টের সদস্যরা এখনো পর্যন্ত আছেন। এখানে শুধু একজন ব্যক্তি নয়, যারা যে সমস্ত মিডিয়া, যে সমস্ত আপনার বন্ধুরা, যারা শিল্পীরা, যারা বিভিন্ন জায়গায় শো করেন, যারা পরিচিত মুখ, তারা কিন্তু নানান হেনস্থার শিকার হয়েছে। তার জন্য তাদের শো ক্যান্সেল হয়েছে, শো বাতিল হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় বুকিং বাতিল হয়েছে। এটাও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট একেবারে রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরণের সঙ্গে সামিল করছি। যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত আপনার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা একেবারে সমাজের প্রান্তিক মানুষ, তার সম্পত্তি বলতে একটা শুধু রিক্সা, একটা শুধু ভ্যান ছিল, কিন্তু রাজ্য সরকার প্রতিহিংসামূলক আচরণের জন্য তাদের সেই ভ্যানটা, সেই রিক্সাটা থানায় আটকে রেখেছে। এখনো পর্যন্ত একজন রিক্সাওয়ালা তার ভ্যান কিন্তু ফিরে পায়নি। সেটাও কিন্তু আমাদের অতটাই রাগান্বিত করেছে এবং অতটাই আমাদেরকে ব্যথিত করেছে, আমরা ওটাকেও প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করছি। শুধুমাত্র 3 জনের কাউন্সেলিং নয়, যে সমস্ত ইন্টার্ন বন্ধুরা তারা পরীক্ষা দেওয়া কিংবা যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দেওয়ার সময় তাদের সিসিটিভির আন্ডারে এক্সট্রা চেকিং এর নাম করে বাউন্সার দিয়ে তাদেরকে আটকানো হয়েছিল, তাদের বিভিন্ন ভাবে আপনার বডি ফিস্কিং এর নাম করে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে তাদের পরীক্ষার সময় মানসিক এবং শারীরিক হেনস্থা করেছিল, সেটাও কিন্তু প্রতিহিংসামূলক আচরণের মধ্যে আমরা ফেলি। যে সমস্ত সাধারণ নাগরিক গ্রামে গঞ্জে শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস এই ব্যাচটা করেছিল বলে তাদেরকে গ্রামগঞ্জ থেকে শাসক দলের মদতে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তাদেরকে এখনো পর্যন্ত বাজারে, আপনার মাঠে, ময়দানে তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে এখনো হেনস্থা করা হচ্ছে। এখনো তাদেরকে টোট টিটকারি করে বলা হচ্ছে কি হলো, অভয়ের আন্দোলন তো কিছু হলো না, কিন্তু তোরা আজকে এই যে উই ওয়ান্ট জাস্টিস করেছিলি কি হলো, ইত্যাদি ইত্যাদি। এই যে মানসিক তাদের হেনস্থা করা হচ্ছে, সেটাও কিন্তু প্রতিহিংসামূলক আচরণের মধ্যে আমরা ফেলছি। শুধু তাই নয়, এরপরেও আমরা দেখেছি যে যে সমস্ত মানুষ শুধুমাত্র রাস্তায় নেমেছিলেন, বয়স্ক মানুষ, তাদেরকেও নানান কথা এখনো শুনতে হচ্ছে, সেগুলোর প্রতিহিংসামূলক আচরণ। তাই এখানে এটা বলার উদ্দেশ্যই এটা যে কোনো ব্যক্তি বিশেষের উপরে প্রতিহিংসা এটা ফলাও করে দেখানোর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এত বড় আন্দোলন বা এত বড় আন্দোলনের সামনে থেকে বা এত বড় আন্দোলনের সঙ্গ দিতে আমরা রাজি ছিলাম না। আমরা মনে করি এটা এক ধরনের অন্যায়। নাগরিক চেতনা থেকে এই অন্যায়টা আমরা সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করেছি এবং এই অন্যায় যে সামনে মাইকের সামনে ছিল সে যতটা আপনার প্রতিহিংসার শিকার হয়েছেন বা যতটাই নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি একেবারে মাইকের পিছনে যিনি এই ছোটখাটো জায়গায় হেনস্থা হয়েছে
তারাও একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই আন্দোলনটা করেছে বলে আমরা এখানে মনে করি। তাই এটা বলার উদ্দেশ্য কোনো ব্যক্তি, একজন, দুইজন, তিনজন নয়, সংগঠন কিংবা মানুষের ঐক্যবদ্ধতা, মানুষের জোট বাঁধাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে মানুষ যেভাবে জোট বেঁধেছিল সেই জোটটা আগামীতেও অটুট থাকবে সামাজিকভাবে এবং আমাদের যে ভাবনার মাধ্যমে, সেটা আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসেই আমরা মনে করি এটা এক ধরনের প্রতিহিংসামূলক হলেও আমরা একত্রিত ভাবে থাকবো এবং জোট থাকবো। আমরা অত্যন্ত হতাশার মধ্যে কিছু বছর, কিছু মাস কাটিয়ে দিয়েছি এবং 1 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে এই অভয় আন্দোলনের পরে। কিন্তু এখন কিছু গঠনমূলক আলোচনা আমরা করতেই এই কনফারেন্সটি আজকে আমরা আয়োজন করেছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ঠিক কি এবং তার পরবর্তী পদক্ষেপ কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে যেই মানুষটা মিছিলের শেষ সারিতে দাঁড়িয়ে "We want justice" বলে চিৎকার করেছিল, যে মানুষটি হুইল চেয়ারে করেও আজকে মিছিলে হেঁটে এসেছিলেন, তারা সকলেই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সাথী, কম্প্যানিয়ন এবং প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে সিনিয়র ডক্টর সকলেই আমাদের সাথে যে যুক্ত, এটা আমরা জানিয়ে দিতে চাই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট খালি একটা 5 জনের ট্রাস্ট বডি নয়, এটা অনেক বৃহত্তর একটা অর্গানাইজেশন, যেটার ফিউচারের অনেক হোপস এন্ড অ্যাসপিরেশনস রয়েছে আমাদের। অভয় আন্দোলনের যে আমরা গতি দেখেছি বা জুডিশিয়ারি যে সিস্টেমের মধ্যে অভয় আন্দোলনের যে ডিলে চলছে বা অভয়ের বিচারের যে ডিলে চলছে, সেটা অত্যন্ত হতাশাজনক এবং সেই জায়গায় হয়তো আমাদের আর সত্যি কিছু করার নেই। পথে হাঁটতে নিশ্চয়ই পারবো এবং হাঁটছি এবং হাঁটতেও থাকবো, কিন্তু আমাদের অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমরা মনে করি যে শুধু অভয় আন্দোলনে থেমে থাকলে আমাদের হবে না। আমাদের চিরকালই আমরা আগে থেকেই বলে এসেছি যাতে দ্বিতীয় অভয় না হতে পারে, এটাও আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট গোল এবং এই জন্যই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজও পথে রয়েছে এবং চিরকাল থাকবে। আর আমরা এই কথাটা শুরু করতে চাই তার ওয়েবসাইট লঞ্চ। আজকে অফিসিয়ালি আমরা wbjdf.org www.wbjdf.org এই ওয়েবসাইটটি লঞ্চ করছি। কিছু অসাধু ব্যক্তি কিছু মাস আগে এই ওয়েবসাইট নিয়ে অনেক রকম বিতর্ক সৃষ্টি করেছিল। তখন আমরা আগেই বলেছিলাম যে আমরা তখনও ওয়েবসাইট লঞ্চ করিনি, ওটা আমাদের ট্রায়াল রান চলছিল, আমরা দেখার চেষ্টা করছিলাম কিভাবে এই ওয়েবসাইটটা ফাংশন করবে। এখন আজকে এই মঞ্চ থেকে আমরা ওয়েবসাইট লঞ্চ করছি এবং ওয়েবসাইটের কিছু সেকশনস রয়েছে। মেম্বারশিপ সেকশন একটু দেখিয়ে দিতে চাই। যে সমস্ত জুনিয়র ডক্টরস, মেডিকেল স্টুডেন্টস, ইন্টার্নস, হাউস স্টাফস, পোস্ট ডক্টরাল, যে কোনো জুনিয়র ডক্টর এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মেম্বার এই অংশটা থেকে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারেন। তার জন্য খুব বেশি কিছু লাগবে না, একটি আইডি কার্ড, একটি ছবি, আর কেন তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাশে থাকতে চায় সেটা যেমন আমার কলিগ ডক্টর অর্ণব বললেন যে কি আমরা এক্সপেক্ট করছি ফ্রম দ্য ডক্টরস অফ ফিউচার। শুধু ডক্টরস অফ ফিউচার নয়, এটা আই থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সকলেরই আমাদের এই পথেই চলা উচিত। তিনি যে কথাগুলো বললেন অত্যন্ত ভালো ভালো কথা বললেন, আমরা সেগুলোই এক্সপেক্ট করি এবং তারা আমাদের সাথে যোগদান করুন, এটা আমরা আমাদের আজকে এই মঞ্চ থেকে আমরা সেটা জানাতে চাই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস কম্প্যানিয়ন, এটা হচ্ছে WBJDF কম্প্যানিয়ন হচ্ছে আমাদের সেই সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলা যারা আমাদের সাথে প্রথম দিন থেকে পায়ে পা মিলিয়ে হাঁটছেন এবং পাশে আছেন এবং সর্বভাবে পাশে থাকার চেষ্টা করছেন। আজ অনেকভাবে হয়তো আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি, যেরকম ডক্টর আশফাকুল্লাহ বললেন, আমরা অনেক প্রতিহিংসার শিকার হয়েছি বলে আমাদের অনেকটা সময় ওখানেই ব্যাহত হয়ে গেছেন। আমরা লাস্ট 1 বছর সংগঠনমূলক ভাবে খুব বেশি কাজ করে উঠতে পেরেছি এটা আমরা বলতে পারছি না, কিন্তু সেটা চেঞ্জ করার সময় এসছে। আমরা এখন থেকে সেটা আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা সমস্ত ভাবে যতভাবে সম্ভব সবাইকে সাপোর্ট দেবো। সব রকমের জিনিসপত্র আমার কলিগ বলবেন কিভাবে আমরা করতে চলেছি, কিন্তু তার আগে আমরা বলতে চাই যে আমরা সেই সমস্ত মানুষ যারা আমাদের সাথে ফার্স্ট দিন থেকে ছিলেন এবং আজকেও তারা মনে করেন যে আমরা একটা যে আন্দোলনটা করেছিলাম সেটা বিফলে যায়নি এবং বিফলে যাবে না যদি তারা সবাই আমাদের পাশে থাকেন, তাদের সকলের কাছে আহ্বান তারা এসে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কম্প্যানিয়নের অংশটা থেকে নিজেদের রেজিস্ট্রেশন করুন। দেখুন, সফট করে নেওয়ার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা এই জায়গায় যে এই যে ওটা আমরা যে ব্যাপারটা ব্যাখ্যা করতে চাইলাম যে আজকে অভয়া যদি বিচার পেত তাহলে এই ঘটনাগুলো হয়তো ঘটতো না বা ঘটার জায়গা থাকতো না। তো সার্বিকভাবে শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নয়, ওভারঅল এই যে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা বলুন, সিবিআই এর বালখিল্যতা বলুন, কলকাতা পুলিশের ষড়যন্ত্র বলুন, তার ফলে এত বড় একটা আন্দোলন, একজন ডাক্তার
ডাক্তার মেয়ের সাথে ঘটলো এবং এত মানুষ রাস্তায় হাঁটলো, এত বড় একটা আন্দোলন হলো, তারপরেও যে বিচার ছিনিয়ে আনা গেল না, সেই পর্যায়টা শুধু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নয়, প্রত্যেককেই কিন্তু একটা না একটা ভাবে এফেক্ট করেছে। তার কিছু প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন, কিন্তু আন্দোলনের রাস্তা থেকে আমরা সরে গেছি বা আন্দোলনে যাচ্ছি না বা থাকতে চাইছি না, এই ব্যাপারটা কিন্তু সত্যি নয়। আমরা আমাদের সাধ্যমতো প্রত্যেকটা জিনিস কিন্তু করার চেষ্টা করছি। এবার এটাও ভাবতে হবে যে যে জায়গাটায় সাধারণ মানুষ বলুন, তো আপনি যে জায়গাটা বলতে চাইছেন যে সমস্ত আন্দোলনের নেতৃত্ব জেডিএফ দেবে, কসবা ল কলেজে কোনো একটা ঘটনা ঘটলো, জেডিএফ সেখানে পৌঁছতে পারে। দুর্গাপুরে কোনো একটা ঘটনা ঘটলো, আজকে উত্তর হিন্দ মোটর বা উত্তরপাড়ে একটি ঘটনা ঘটেছে, শাসক দলের তারা জড়িত। প্রত্যেকটা ঘটনায় আমাদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে একটি জুনিয়র ডাক্তারদের সংগঠনকে। এই এক্সপেকটেশনটার মধ্যে আমার মনে হয় সমস্যা রয়েছে। আমার মনে হয় সবাই মিলে একসাথে যদি আমরা লড়াইটা লড়ি, আমরা সবসময় প্রত্যেকটা জায়গায় রয়েছে। এবং এই দায়িত্বটা এগোনোর জন্যই আজকে আমরা যে যে জিনিসগুলো বললাম, যে আরো আমাদের সাংগঠনিক বিস্তার, সাধারণ মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া এবং কিভাবে আরো জোরালো ভাবে আমরা এগোতে পারি, সেই পদক্ষেপগুলো কিন্তু আপনি যে প্রশ্নগুলো করলেন সেই কথাগুলোকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।